হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7-এর প্রশ্নবিচিত্রা 2026-এর পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 2 আলোচনা করব। স্কুলের নাম বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, পেজ নম্বর 212। প্রথমে দেখে নেব সঠিক উত্তর নির্বাচন। প্রথমে একের যে কোশ্চেনটা দিয়েছে, সমতল দর্পণের লম্বভাবে কোনো আলোর রশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান কত? দেখো, লম্বভাবে আপতিত হলে আপাতন কোণের মান 0 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণের মানও 0 ডিগ্রি। এরপর একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ, স্বচ্ছ কাচ না ঘষা কাচ? উত্তর হবে ঘষা কাচ, ডি এর উত্তর সঠিক। এরপর দেখো, চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরু যোগ করলে যে রেখাংশ পাওয়া যায় তাকে বলে চৌম্বক দৈর্ঘ্য, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক অক্ষ, আর হচ্ছে চৌম্বক মেরু। উত্তর হবে চৌম্বক অক্ষ। এরপর দেখে নেব চারটা চুম্বকের নিশ্চিত প্রমাণ হলো। উত্তর হবে বিকর্ষণ। কোশ্চেনটা কিন্তু বারবার আসছে। ইলেকট্রিক বাল্বে রূপান্তরিত হয়, ইলেকট্রিক বাল্বে তড়িৎ শক্তি তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়, বিয়ের উত্তর সঠিক। কোনটি অচৌম্বক পদার্থ নয়, মানে চৌম্বক পদার্থ কোনটি? এখানে মধ্যে নিকেল হচ্ছে চৌম্বক পদার্থ, লোহার, নিকেল, কোবাল্ট এই তিনটে হচ্ছে চৌম্বক পদার্থ, খেয়াল রাখবে। পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায় বকখালিতে, এই কোশ্চেনটাও বারবার আসছে। টর্চ লাইটে ব্যবহৃত হয় ভোল্টেজ কোষ, নির্জল কোষ, সঞ্চয়ক কোষ, লেকলাইন্স কোষ। উত্তর হবে নির্জল কোষ। প্রদত্ত বর্তনীতে সুইচ হলো, দেখো এখানে সুইচ কোনটা? বিটা, অর্থাৎ বিয়ের উত্তর সঠিক হবে। এরপর অপ্রচলিত শক্তি নয় কোনটি? এখানের মধ্যে তার মানে প্রচলিত কোনটি? দেখো, জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি হচ্ছে প্রচলিত, অর্থাৎ অপ্রচলিত নয় এটা। এরপর দুয়ের দাগ শূন্যস্থান পূরণ করতে বলেছে, দেখে নেব। প্রথম যে কোশ্চেন রয়েছে, চৌম্বক দৈর্ঘ্য সমান ড্যাশ গণিত জ্যামিতিক দৈর্ঘ্য। উত্তর হবে 0.86। এরপর পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ পরস্পরের সঙ্গে 45 ডিগ্রি কোণে আপতিত থাকে। বইয়ের পাতায় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে, তাহলে এই জায়গাটা বিক্ষিপ্ত কথাটা লিখবে। এরপর দেখো, একাধিক সেলের সমবায়ে তৈরি হয় ব্যাটারি, তাহলে এই জায়গাটা ব্যাটারি কথাটা লিখবে। এরপর দেখো, ইলেকট্রিক কলিং বেলে ব্যবহার করা ড্যাশ চুম্বক। উত্তর হবে তড়িৎ চুম্বক, তাহলে এই জায়গাটা তড়িৎ। কয়লা একটি গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি, তাহলে এই জায়গাটা জীবাশ্ম কথাটা ব্যবহার হবে। এরপর তিনের দাগ বলছে বায়ুমণ্ডলের কোন স্তর ইউভি আলো শোষণ করে? উত্তর হবে বায়ুমণ্ডলের কোন স্তর মানে ওজোন স্তর, তাহলে এই যেটা ওজোন স্তর। এরপর দেখো, সৌরকোষে একটি ব্যবহার লিখো। দেখো সোলার কুকার, তাহলে এই জায়গাটা সোলার কুকার লিখে দিলাম। এরপর সোলার লাইটও বলতে পারো। আলোর বর্ণালীর প্রান্তীয় বর্ণ দুটি, দেখো বেনি আসহ কলা, তাহলে এখানে বেগুনিটা প্রথমে আর লালটা হচ্ছে শেষে। এরপর দেখো, ইলেকট্রিক ইস্ত্রিতে কী তার ব্যবহার করা হয়? উত্তর হবে ইলেকট্রিক ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহার করা হয়, তাহলে এই জায়গাটা নাইক্রোম লিখলাম। এলইডির পুরো কথা, এই কোশ্চেনটা বারবার আসছে। লাইট এমিটিং, বানানটা একটু খেয়াল করবে, এমিটিং ডায়োড। এরপর দেখো, বায়ুকলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তর হয়? উত্তর হবে বায়ুকলে, এখানে খেয়াল রাখবে বায়ুর যে যান্ত্রিক শক্তি সেটা তড়িৎ শক্তিতে রূপান্তর হয়, তাহলে এখানে যান্ত্রিক থেকে তড়িৎ আসছে। এরপর হচ্ছে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো হয়। এক নম্বর হচ্ছে তারের পাক সংখ্যা বাড়ানো, আর একটা হচ্ছে তড়িতের পরিমাণ বাড়ানো, গোবর গ্যাসের মূল উপাদান কোনটা? মিথেন, তাহলে এই জায়গাটা মিথেন কথা লিখে দিলাম, যেটা CH4 বলে। এরপর চারের কোশ্চেন, আকর্ষণ পূর্বেই আবেশ ঘটে, ব্যাখ্যা করতে বলেছে। দেখো, চুম্বককে চৌম্বক পদার্থের কাছাকাছি আনলে চৌম্বক আবেশের ফলে চৌম্বক পদার্থের নিকটবর্তী প্রান্তে বিপরীত মেরু আবিষ্ট হয়। আবেশী ও আবিষ্টি মেরুদ্বয় পরস্পর বিপরীত হওয়ায় বিষম মেরুর আকর্ষণের নিয়ম অনুসারে চুম্বক ও চৌম্বক পদার্থ পরস্পরকে আকর্ষণ করে। এক্ষেত্রে দণ্ডটির যে প্রান্তটি চুম্বকের উত্তর মেরুর কাছে আসে, চৌম্বক আবেশের ফলে সেই প্রান্তে দক্ষিণ মেরু এবং বিপরীত প্রান্তে সমমেরু অর্থাৎ উত্তর মেরু আবিষ্ট হয়। আবেশী উত্তর মেরু এবং আবিষ্ট দক্ষিণ মেরুর মধ্যে দূরত্ব কম হয়। বিপরীত মেরুদ্বয় মধ্যে পরস্পর আকর্ষণ বলের জন্য সমজাতীয় মেরুদ্বয় মধ্যে বিকর্ষণ অপেক্ষা বেশি হয়, তাই লোহার দণ্ডটি চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। অর্থাৎ আগে আবেশের ফলে লোহার দণ্ডটিতে চৌম্বক মেরুর সৃষ্টি হয় এবং তারপর সেটিকে চুম্বক আকর্ষণ করে, সুতরাং আকর্ষণের পূর্বে আবেশ ঘটে। দেখো, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর রশ্মি প্রতিসরণের চিত্র অঙ্কন করতে বলেছে, এটা বইয়ের 31 পাতা পেয়েছ, তবুও আমি
ছবিটা দেখিয়ে দিচ্ছি। এটা অভিলম্ব আঁকছি, এটা ঘন, আর এটা লঘু মাধ্যম। তাহলে ঘন থেকে যখন লঘু মাধ্যমে আলোর রশ্মি আসছে, এই ঘন মাধ্যম থেকে আলোর রশ্মি আসছে, যখন লঘু মাধ্যমে আসছে তখন অভিলম্ব থেকে দূরে সরে যাবে, তাহলে রশ্মিটা এই বরাবর। এটা হচ্ছে আপাতন কোণ আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ। এরপর ফিউজ তারের কাজ কী? তাহলে ফিউজ তার হচ্ছে বর্তনীকে সুরক্ষা প্রদান করে। চলো দেখে নেব। দেখো বইয়ের 100টি কথা পেয়ে যাচ্ছ। ফিউজ তার খুব কম উষ্ণতায় গলে যায়, ফলে কোনো কারণে খুব বেশি পরিমাণ তড়িৎ এসে পড়লে ফিউজ তার খুব উত্তপ্ত হয়ে ওঠে এবং গলে যায়, ফলে বর্তনী ছিন্ন হয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়, তাই সার্কিটের কোনো ক্ষতি হয় না। এরপর দেখো অপ্রচলিত শক্তি ব্যবহারের সুবিধাগুলো লিখতে বলেছে। দেখো এখানে দুটো পয়েন্ট তোমরা শুধু লিখে নেবে। 1 নম্বর হচ্ছে এগুলি পরিবেশ বান্ধব, তাই পরিবেশের দূষণ কম ঘটায়। পরিবেশ বান্ধব অর্থাৎ পরিবেশের দূষণ ঘটায় না প্রায়। আর 2 নম্বর এগুলো ফুরিয়ে যাওয়ার কোনো দিন শেষ হবে না, অর্থাৎ শেষ হবে না। এরপর দেখো কোনো তারের মধ্যে দিয়ে প্রবাহমাত্রা বাড়ালে উৎপন্ন তাপ বাড়বে না কমবে? দেখো উৎপন্ন তাপ বাড়বে, প্রথম উত্তরটা হবে বাড়বে। যদি প্রবাহকাল বাড়ানো হয় তাহলে উৎপন্ন তাপের পরিমাণও বাড়বে। এরপর দেখো বৈদ্যুতিক বাল্ব, ব্যাটারি, সুইচ ও অ্যামমিটার যুক্ত একটি বৈদ্যুতিক বর্তনীর চিত্র আঁকতে বলেছে। তাহলে প্রথমে বর্তনীতে অ্যামমিটার একটা যুক্ত করলাম, তারপর একটা বাল্ব যুক্ত করলাম, তারপর এখানে তড়িৎ কোষটা যুক্ত করছি, তার সাথে একটা একটা সুইচ যুক্ত করছি। এই হচ্ছে বর্তনী। এরপর দেখো ভবিষ্যতে কথা ভেবে অপ্রচলিত শক্তি ব্যবহারের উপর জোর দেওয়া উচিত কেন? কারণ ভবিষ্যতে কী হবে, অদূর ভবিষ্যতে জীবাশ্ম জ্বালানি শেষ হলে জ্বালানির সংকট দেখা দিতে পারে, তাই অপ্রচলিত শক্তি উৎস ব্যবহারে জোর দিতে হবে। আর 2 নম্বর পরিবেশের দূষণের কথা মাথায় রেখে পরিবেশ বান্ধব অপ্রচলিত শক্তি উৎস ব্যবহার করা দরকার। এরপর দেখো সিনেমার পর্দা সাদা অমসৃণ করা হয় কেন? দেখো পর্দা অমসৃণ হলে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে, ফলে প্রতিফলিত রশ্মিগুলি সিনেমা হলের চারিদিকে ছড়িয়ে পড়ে এবং প্রতিটি দর্শকের চোখে পৌঁছায়। তাই দর্শক হলে যে কোনো জায়গা থেকেই ছবি সমান উজ্জ্বলভাবে দেখতে হয়। সাদা পর্দা আলোর সমস্ত অংশই প্রতিফলিত করে, কোনো অংশই শোষণ করে না, ফলে ছবির রঙের কোনো পরিবর্তন ঘটে না, তাই পর্দার ওপর ছবিটি খুবই উজ্জ্বল দেখায়। এরপর লাইফ সায়েন্স পার্টটা দেখে নেব। যে গাছের পাতা বংশ বিস্তারে সাহায্য করে সেটি হলো পাথরকুচি। ফুলের যে অংশটি ফলে পরিণত হয় ডিম্বাশয়, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অঙ্কুরোদ্গমের জন্য আবশ্যিক অক্সিজেন। রূপান্তরিত কাণ্ড কাকে বলে দেখে নেব। দেখো পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য গাছ কাণ্ডের বিভিন্ন রূপান্তর ঘটায়, একেই রূপান্তরিত কাণ্ড বলে। যেমন বেলের শাখা কণ্টক, এটা শাখা কণ্টক হবে। এরপর দেখো যৌগিক ফল কাকে বলে দেখে নেব। দেখো এটা বইয়ের 201 পাতা পেয়ে যাচ্ছ। একটা মোটা, তার উপরে অনেকগুলো অংশগুলো আলাদা করা যায় না, আর প্রতিটি অংশকে একটা করে বীজ থাকে, এরকম ফলকে যৌগিক ফল বলে। যেমন এঁচোড়। তৃতীয় কোশ্চেনে দিয়েছে ফুলের দ্বিতীয় স্তবকের নাম। দেখো প্রথমটা হচ্ছে বৃতি, দ্বিতীয়টা হচ্ছে দলমণ্ডল। তাহলে এই জায়গাটায় দলমণ্ডল, যেটাকে আমরা পাপড়ি বলি। এরপর দেখো মধু সহজে নষ্ট হয় না কেন? দেখো মধুতে জল প্রায় থাকেই না। প্রথম কথা, মধুতে জল থাকে না এবং মধুর মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে বা অণুজীবগুলো থাকে সেগুলো অন্যান্য অণুজীবগুলোতে নষ্ট করে, তাই মধু অনেকদিন পর্যন্ত ঠিক থাকে। পরাগমিলনের সমস্যা বইয়ের 204 পাতায় দেখে নেব। দেখো পরাগমিলনের সমস্যা এখানে 4টে উপায় দিয়ে দিয়েছে, এই 4টে লিখলে হবে। কীভাবে লিখবে না, পোকা মারার ওষুধ ব্যবহার করে, গাছপালা ধ্বংস করে, আবার পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পেলে আর পরিবেশের উষ্ণতা হ্রাস পেলে পরাগমিলনের সমস্যা হয়। এছাড়াও এই 3টে পয়েন্ট তোমরা লিখতে পারো। এরপর ব্যাপন আর অভিসরণের পার্থক্য দিয়েছে। দেখো ব্যাপনের ক্ষেত্রে কঠিন তরল এবং গ্যাসীয় মাধ্যমে হয়, আর অভিসরণ কেবলমাত্র দ্রবণের মধ্যে হয়। ব্যাপনের ক্ষেত্রে পর্দার উপস্থিতি আবশ্যক নয়, আর অভিসরণে অর্ধবেদ্য পর্দার উপস্থিতি আবশ্যক। ব্যাপনে অনুপ্রবাহের অভিমুখ অধিক ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে হয়, আর এখানে লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে দ্রাবক অণুর সঞ্চরণ ঘটে। গুরুত্ব হচ্ছে জীবদেহে গ্যাসীয় পদার্থের আদান প্রদান, জীবদেহে খাদ্যের পরিবহন ঘটে, আর এখানে উদ্ভিদের জল শোষণ, পরিবহন, নুন মাখিয়ে কাঁচা মাছ ও মাংস সংরক্ষণ পদ্ধতি করা যায়। চলো আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই। চলো টাটা বাই।